নানা নাটকীয়তার পর ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, লঙ্ঘন না করার অনুরোধ ট্রাম্পের, সংঘাত বন্ধ হওয়ায় স্বস্তিতে সাধারণ মানুষ। আমি 12 দিন ঠিকমতো ঘুমোতে পারিনি, যুদ্ধবিরতির খবর শুনে এই প্রথম বাইরে বেরোলাম। এই যুদ্ধবিরতি আমাদের পাশাপাশি ইরান ও মধ্যপ্রাচ্যের জন্যও নতুন কিছুর সূচনা হতে যাচ্ছে। সাবেক সিইসি নুরুল হুদার উপর মব জাস্টিসকারীদের শাস্তি চায় বিএনপি, পুলিশের দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে ব্যবস্থা নেবে প্রশাসন। নিবন্ধন সহ দাঁড়িপাল্লা ফিরে পেল জামায়াত, বর্তমান ইসি এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা আছে জানালেন দলের সেক্রেটারি জেনারেল। এখনো আস্থা রাখছি, তবে সরকার প্রধান এবং ইলেকশন কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বলবো যে আপনারা বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন বৃথা না যায়। দুর্নীতি মামলা বন্ধে টিউলিপের চিঠিকে হাস্যকর মনে করে দুদক, দেশে এসে আইনিভাবে অভিযোগের জবাব দিতে হবে ব্রিটিশ এমপিকে। টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে তিনি বাংলাদেশের যে চলমান আইন, আমাদের দেশের যে আইন, সেই আইন মোতাবেক তিনি সেটার মোকাবেলা করবেন। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা কাফি সহ 16 জনের সম্পৃক্ততা, 2 জুলাই ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। মধ্যপ্রাচ্য পরিস্থিতি যাই হোক না কেন, দেশে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ছে না, প্রয়োজনে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর থেকে আমদানির প্রস্তুতি। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে, ক্যাশলেস সোসাইটি গঠনে আরেক ধাপ এগিয়ে গেল দেশ, উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে সিরিজের দ্বিতীয় টেস্টে কলম্বোয় কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, একাদশে ফিরছেন মিরাজ, ফিট আছেন নাজমুল শান্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। শুরুতে ইরান ইসরায়েল আপডেট। সর্বাত্মক যুদ্ধের শঙ্কা উড়িয়ে অবশেষে সংঘাত থামালো ইসরায়েল এবং ইরান। 12 দিন ধরে হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দেশ দুটির মধ্যে। সংঘাত বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান এবং তেল আবিব। এর আগে সর্বপ্রথম যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের, যা অস্বীকার করেছে আইআরজিসি। ইসরায়েলের রাইজিং লায়ন অভিযানের মাধ্যমে শুরু, এরপর থেকেই হামলা পাল্টা হামলা। মধ্যপ্রাচ্যের 2 পরাশক্তির সংঘাত সর্বাত্মক যুদ্ধের ঝুঁকিতে পড়ে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর একের পর এক ঘটনায় যখন তুঙ্গে উত্তেজনা, তখনই আকস্মিক শান্তির বার্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল। ট্রাম্পের এই ঘোষণার পর অবশ্য হামলা আরও জোরদার করে 2 দেশ। সে সময়ে উভয় পক্ষ সর্বশক্তি প্রয়োগ করায় সংঘাত থামা নিয়ে তৈরি হয় সংশয়। কয়েক ঘন্টা পর আরেক পোস্টে চুক্তি লঙ্ঘন না করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এরপরই যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইরান ও ইসরায়েল। মঙ্গলবার সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আমরা এখন বলতে পারি যে আইডিএফ অপারেশন রাইজিং লায়নের সব লক্ষ্য পূরণ করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনার কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলের সেনাপ্রধান আমাদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল, যদিও তা প্রত্যাখ্যান করেছে আইআরজিসি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও দুপক্ষের বিরুদ্ধেই চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এমনকি ইসরায়েলকে ইরানে আর বোমা না ফেলতে সতর্কও করেছেন তিনি। ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাশিয়া। ইসরায়েল ও তেহরানের যুদ্ধবিরতি নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। আমরা তখনই এটিকে স্বাগত জানাবো যখন নিশ্চিত হব কেউ তা ভাঙবে না। শুনেছি চুক্তির পরও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। চলতি মাসের 13 তারিখে ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয়েছিল 2 দেশের সংঘাত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ইসরায়েল এবং ইরানের জনজীবন। রাস্তায় মানুষের আনাগোনা কম হলেও সীমিত পরিসরে খোলা হয়েছে রেস্তোরাঁ এবং দোকানপাট। সড়কে রয়েছে নিরাপত্তা বাহিনীর কড়া টহল। দ্রুত আবারও স্বাভাবিক জীবনে যাওয়ার আশা সাধারণ মানুষের। অবশেষে টানা 12 দিন সংঘাতের পর কার্যকর হলো ইরান ইসরায়েল বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ও কাতারের মধ্যস্থতায় পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হলো তেহরান তেল আবিব। যুদ্ধবিরতি কার্যকরের খবরে ব্যাপক খুশি ইরানি ও ইসরায়েলিরা। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে তেল আবিব ও তেহরানের পরিস্থিতি। খুলতে শুরু করেছে দোকানপাট। রেস্তোরাঁগুলোতে কম হলেও রয়েছে মানুষের আনাগোনা। যুদ্ধবিরতি শুরু হলেও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মনে। প্রায় জনমানবহীন তেহরানের সড়ক। গাড়ি চলাচল করলেও আচমকা বোমা হামলার ভয়ে রাস্তায় মানুষের আনাগোনা বলতে গেলে নেই। সড়কে টহল দিচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী। যুদ্ধবিরতি আরো বহু আগেই হওয়া উচিত ছিল, কারণ হামলার ক্ষয়ক্ষতি হচ্ছে সাধারণ মানুষদের, যেটা আমরাই হই কিংবা ইসরায়েলিরা। আমি 12 দিন ঠিকমতো ঘুমোতে পারিনি। যুদ্ধবিরতির খবর শুনেই প্রথম বাইরে বেরোলাম। ভাবলাম একটু হেঁটে চারপাশের অবস্থা দেখে আসি। খানিকটা একই চিত্র ইসরায়েলেরও। ইরানের মিসাইল হামলা থামলেও শঙ্কিত সাধারণ মানুষ। এখনো যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগছে ইসরায়েলিরা। সকালবেলা যুদ্ধবিরতির খবর শুনে খুবই খুশি হয়েছি। ইরানের বোমায় আমার বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই যুদ্ধবিরতি আমাদের পাশাপাশি ইরান ও মধ্যপ্রাচ্যের জন্যও নতুন কিছুর সূচনা হতে যাচ্ছে। যুদ্ধবিরতির বিষয়টি পুরোপুরি এখনো বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় আমরা এখনো খুবই কঠিন অবস্থায় আছি। যে কোনো সময় আবারও হামলা হতে পারে। আমরা শান্তি চাই। মধ্যপ্রাচ্যের দু শক্তিধর ইরান ও ইসরায়েলের মধ্যে চলা চরম এ সংঘাতে প্রাণ হারিয়েছে দুপক্ষেরই বহু সাধারণ মানুষ। পরিবার ও ঘরবাড়ি হারিয়ে অনেকে হয়েছেন নিঃস্ব। এ যুদ্ধবিরতি চলমান থেকে আবারও শান্তি ফিরে আসবে অঞ্চল দুটিতে, আশা নিরাপরাধ সাধারণ মানুষের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এবার রেগে গিয়ে ইরান এবং ইসরায়েলকে ভৎসনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষুব্ধ হয়ে বলেন, অঞ্চল দুটো কেন লড়াই করছে তা তারা নিজেরাই জানে না। এই দুটো অঞ্চল অনেকদিন ধরে যুদ্ধ করছে, কিন্তু কেন করছে তা তারা নিজেরাই জানে না। ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত 606 জন ইরানি নাগরিক। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 5000-এর বেশি মানুষ। ইরানের তথ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরঘানি জানিয়েছেন, গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে দেশটিকে। ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 107 জন। ইরানের ক্ষয়ক্ষতির মাত্রা পর্যবেক্ষণ করছে বেশ কিছু মানবাধিকার সংস্থা। তাদের তথ্য বলছে, সরকারি তথ্যের প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ নিহত হয়েছে দেশটিতে। ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক 3 সিইসি দায়ী থাকলেও আইনসম্মতভাবেই তাদের অপরাধের বিচার চায় বিএনপি। পাশাপাশি মব জাস্টিসের নামে সামাজিক সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। দাবি জানান সামাজিক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, অনির্বাচিত সরকার থাকায় নানানমুখী অরাজকতা তৈরি হচ্ছে। মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুষ্পস্তবক অর্পণ করেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। সাবেক সিইসি কেএম নুরুল হুদার উপর মব জাস্টিসের ঘটনা নিন্দনীয় কমিটির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুষ্পস্তবক অর্পণ করেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। সাবেক সিইসি কেএম নুরুল হুদার উপর মব জাস্টিসের ঘটনা নিন্দনীয় বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তবে 14, 18 ও 24-এর বিতর্কিত নির্বাচনের দায় সাবেক 3 সিইসি এড়াতে পারেন না বলেও মনে করেন তিনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে। তবে এই বিচার হতে হবে আইনসঙ্গতভাবে। কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে
লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপন্থী। আদালতে পুলিশের উপস্থিতিতে আসামিরা কিভাবে হেনস্থার শিকার হয় তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সামাজিক সন্ত্রাস বন্ধে দ্রুত নির্বাচনের দাবি করেন রিজভী আহমেদ। অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছামতো সরকার গঠনের সুযোগ দেবেন। উত্তরা এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু মব জাস্টিসের ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। পরে সাধারণ মানুষের মাঝে বিএনপির 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ায় নির্বাচন প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছে জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বর্তমান ইসি এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা আছে জামায়াতের। মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যুতে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন, সঙ্গে ফিরিয়ে দিয়েছে প্রতীক দাড়িপাল্লাও। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতেই সংবাদ সম্মেলন ডাকেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, জামায়াতের মতো একটি গণতান্ত্রিক দলের উপর জুলুম করে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বলেন, জুলাই যোদ্ধাদের জীবনদানের ফলেই নিবন্ধন ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। গোটা জাতির লক্ষ কোটি আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীরা তো এই আদেশের জন্য, এই সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। কত মানুষ দোয়া করেছে, কত মানুষ চোখের পানি ফেলেছে, রোজা রেখেছে। আজকে তারা সেই অধিকার আল্লাহর কাছ থেকে, আল্লাহর সাহায্যে আমরা ফিরে পেয়েছি। আমাদের সারা নেতা কর্মী, দেশবাসী, শুভাকাঙ্ক্ষীরা খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। বর্তমান সরকারের নিরপেক্ষতায় আস্থা রাখতে চায় জামায়াত, আর বর্তমান ইসির অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে দলটি। আমরা কিছু কিছু দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক প্রশ্ন উঠছে, কিন্তু আমরা আস্থা তো এখনো রাখছি। আস্থা না রাখলে তো আমরা সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে সেটারই তো প্রমাণ দিচ্ছি। এখনো আস্থা রাখছি, তবে সরকার প্রধান এবং ইলেকশন কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বলবো যে আপনারা বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন বৃথা না যায়। সরকার প্রধান এবং নির্বাচন কমিশনের প্রধানের উপর এটা বহুলাংশে নির্ভরশীল। তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে, শক্ত থাকতে হবে, সোজা থাকতে হবে, কোনো দিকে ঝুঁকে পড়া যাবে না। এটাই জাতির আশা আকাঙ্ক্ষা। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের যে রায় হাইকোর্ট দিয়েছিল, 1 যুগ পর গত 1 জুন তা বাতিল করে দেয় আপিল বিভাগ। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ভালো নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন বিভিন্ন বাহিনীর প্রধানরা। এক্ষেত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও চেয়েছেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, মব ভায়োলেন্স বন্ধ না হলেও আগের চেয়ে কমেছে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একমত হয়েছে অন্তর্বর্তী সরকার, বিএনপি সহ বেশিরভাগ দল। বড় ধরনের বিরোধিতা নেই জামায়াত ও এনসিপিরও। এ অবস্থায় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। 5 আগস্ট পরবর্তী 11 মাসে পুলিশের ভেঙে যাওয়া মনোবল কতটা চাঙ্গা হয়েছে, বৃদ্ধি পেয়েছে সক্ষমতা, এসব বিষয় তুলে ধরা হয় বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আগের চেয়ে এখন সক্রিয় পুলিশ। ভালো নির্বাচন উপহার দিতে চান তারা। কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এই ব্যাপারে আলোচনা হয়েছে, এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আর একটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন মব ভায়োলেন্স নিয়েও। এর আগে কোনো ধরনের মব ভায়োলেন্সকে প্রশ্রয় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার। এই ঘটনায় একজন অ্যারেস্ট আছে এবং আমরা একটা মামলাও নিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যেটা বলা যায় যে মব জাস্টিস। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। আমার অফিসাররাও 1-2টি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। সিটা যেটা, এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নাই,
এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে, অনেক আগের থেকে অনেক কমছে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে আওয়ামী লীগ যে মাত্রার কর্মসূচি করতে চেয়েছিল তা পারেনি। বড় কোনো কিছুই করতে পারে না, তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। উপদেষ্টা জানান, জুলাই হত্যাকাণ্ড মামলার অগ্রগতি ও রেকর্ড, অস্থিরতা সৃষ্টিতে সাইবার প্রচারণা প্রতিরোধ ও অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ব্রিটিশ এমপি এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের আদালতে উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ, এমনটাই জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, টিউলিপের আইনজীবীর পাঠানো চিঠিতে 30 জুনের মধ্যে তদন্ত বন্ধের দাবি জানিয়েছেন, যা হাস্যকর। একই সাথে চিঠির মাধ্যমে ব্রিটেনের রাজনীতিকে খাটো করা হয়েছে বলেও মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একের পর এক তলবসহ নানা আইনি পদক্ষেপ নিচ্ছে দুদক, কিন্তু সেসব তোয়াক্কা না করে আইনজীবীর মাধ্যমে পাল্টা চিঠি পাঠিয়েছে টিউলিপ, যেখানে আগামী 30 জুনের মধ্যে তদন্ত বন্ধের দাবি জানানো হয়েছে। বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে টিউলিপকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। মঙ্গলবার এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে ব্রিটেনের একজন, যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই, ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে? এটা কি হতে পারে? দুদক চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশি নাগরিক হিসেবেই দুর্নীতির তথ্য প্রমাণ পেয়েই টিউলিপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের আদালতে হাজির হয়ে তা মোকাবেলা করতে হবে তাকে। বাংলাদেশের মামলা আমরা করেছি এবং আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে তিনি বাংলাদেশের যে চলমান আইন, আমাদের দেশের যে আইন, সেই আইন মোতাবেক তিনি সেটার মোকাবেলা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। টিউলিপ সিদ্দিক সহ দুর্নীতির মামলায় বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা চাইবে দুদক। পলাতককে ধরার জন্য কতগুলি স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে, আমরা ইন্টারপোলের সহায়তা নেই। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। কসোভোকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীদের নিয়োগে সহায়তা এবং স্কলারশিপ, ফেলোশিপ এবং একাডেমিক অনুদান কর্মসূচির মাধ্যমে কসোভোর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা বাড়ানোর আহ্বান জানান তিনি। মঙ্গলবার বাংলাদেশে নবনিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে প্রথম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত প্লানাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে আন্তরিক স্বাগত জানান। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার উপর গুরুত্ব আরোপ করেন তারা। রাষ্ট্রদূত প্লানা উভয় দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে সম্পর্ক জোরদারেরও আহ্বান জানান। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভরণ পোষণে নতুন প্রকল্প আসছে। এর সুবাদে তাদের পানি সংকট এবং অবকাঠামো সমস্যার সমাধান হবে। খরচ হবে প্রায় 650 কোটি টাকা, যার বড় অংশই অনুদান। এর বাইরে 232 কোটি টাকার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। 2028 সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সকালে NEC মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। 8,974 কোটি টাকা ব্যয়ে অনুমোদনের পায় 17টি প্রকল্প। পরিকল্পনা কমিশন জানায়, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের 18টি খাতে ব্যয় কমানো হয়েছে। এর আওতায় ভাষাঞ্চল রোহিঙ্গা ক্যাম্পে মানব বর্জ্য ব্যবস্থাপনা, উখিয়ায় পানি সংরক্ষণাগার উন্নয়ন এবং টেকনাফ পৌরসভায় নিরাপদ পানির পাইপলাইন তৈরি হবে। এর বাইরে 7টি বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, তৃতীয় সাবমেরিন কেবল এবং সার সংরক্ষণের বাফার গোডাউন নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেক সভায়। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে আসছে 2 জুলাই। এছাড়া সাবেক শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক IGP চৌধুরী আবদুল্লাল মামুনের মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি 2 জুলাই নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি এই মামলার পলাতক 2 আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল।
জুলাই আগস্টের পাশবিক হত্যাযজ্ঞের সব নৃশংসতা যেন ছাড়িয়ে যায় আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনা, যেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা 6 জনকে ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয়। মামলার পর তদন্তে জানা যায় তখনও জীবিত ছিলেন গুলিবিদ্ধ একজন। হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার এই মামলায় মঙ্গলবার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান গত 19 জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন তারা। প্রতিবেদন অনুযায়ী 16 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংসতা প্রদর্শন করেছিল তার অন্যতম ছিল আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত 19 জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। একই দিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 1 জুলাই ধার্য করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়ার বিধান রয়েছে, যা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়ার বিধান রয়েছে, যা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত। Criteria as there are for prosecutors to appear here, for defense counsel to appear here. So ডিফেন্স কাউন্সিলে কাদের নিয়োগ দেওয়া হবে সেটা ট্রাইব্যুনালের এখতিয়ার। যারা আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ পাবেন তারা যেন যোগ্য হন এবং স্বাধীনভাবে কাজ করতে পারেন সেটি ট্রাইব্যুনালকে নিশ্চিত করতে হবে। will have to meet certain criteria, will have to have sufficient experience. এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েল ইরান যুদ্ধবিরতি কার্যকরের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হ্রাস পেয়েছে অন্তত 5%। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ক্রুড অয়েলের মূল্য ব্যারেল প্রতি কমে দাঁড়িয়েছে $68। ইরান ইসরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধের শঙ্কায় নজিরবিহীন পর্যায়ে পৌঁছায় তেলের দাম, যা যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছে। চলমান অস্থিতিশীলতা পুরোপুরি থামলে স্বাভাবিক হবে জ্বালানি তেলের দাম, আশা করছেন বিশ্লেষকরা। অন্যদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি যাই হোক না কেন, দেশের বাজারে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ছে না বলে আশ্বস্ত করেছেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। ভর্তুকি নয়, পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মুনাফা কমিয়ে সংকট সামাল দেওয়ার কথা সরকার ভাবছে বলেও জানাল তিনি। দেশে তেলের 1.5 মাসের মজুদ আছে জানিয়ে জ্বালানি বিভাগ বলছে পরবর্তী 6 মাসে জ্বালানি নিশ্চিত করা আছে। প্রয়োজনে মালয়েশিয়া বা সিঙ্গাপুর থেকে জ্বালানি তেল এবং এলএনজি আনার প্রস্তুতিও আছে বলে দাবি মন্ত্রণালয়ের। ইরান ইসরায়েল যুদ্ধ, হামলা পাল্টা হামলা, তারপর যুক্তরাষ্ট্রের ইরানের পরমাণু স্থাপনায় হামলা, জবাবে মার্কিন ঘাঁটিতে তেহরানের আঘাত। ছিল বহুল আলোচিত হরমুজ প্রণালী বন্ধের হুমকি। গত প্রায় 2 সপ্তাহের প্রবল উত্তেজনার মধ্যেও মঙ্গলবার যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছু প্রশ্ন থাকলেও খানিকটা কমেছে উত্তেজনা। ইস্টার্ন রিফাইনারি, এখানেই আমদানি করা জ্বালানি তেল শোধন করা হয়। কাগজে কলমে 1.5 মাসের মজুত করার সক্ষমতা বাংলাদেশের। ফলে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বড় ধরনের বিপদে পড়ার যে শঙ্কা ছিল তা কি কেটে গেল? আমরা এটা কনস্ট্যান্টলি মনিটর করতেছি, আর এইটা হচ্ছে যে এটা নির্ভর করবে এটা যুদ্ধটা কতদিন চলে। তো আমরা এই শর্ট টাইমে আমাদের ব্যবস্থা আছে। প্রতি মাসের শুরুতে কেনা দামের সাথে মিল রেখে তেলের নতুন মূল্য ঘোষণা করে সরকার। নীতি, নতুন করে কোনো ভর্তুকি দেওয়া হবে না জ্বালানি পণ্যে। তাহলে কি জুলাইয়ের শুরুতে বাড়ছে জ্বালানি তেলের দাম? এখন আমরা তেলের দাম বাড়ানোর কথা চিন্তা করতেছি। বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা করবো আর কি, যদি হয়।
কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না আপাতত। কোনো কারণে হরমুজ প্রণালী বন্ধ বা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হলে বিকল্প কি, প্রশ্ন উপদেষ্টার কাছে। এলএনজি সাপ্লায়াররা যদিও এলএনজির মেজর সোর্স হচ্ছে মিডল ইস্ট, কিন্তু এরা বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই করে, সিঙ্গাপুর থেকে সাপ্লাই করে, মালয়েশিয়া থেকে সাপ্লাই করে, জ্বালানি তেলও ইয়েতে। তো যুদ্ধের মধ্যেও কিন্তু একটা পিপিসির একটা জাহাজ আসছে অলরেডি এটা রণে। তো ওই জন্য যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় তাহলে আমরা মনে হয় যে এটা কোনো ইয়ে হবে না। এর আগে লাফার্জ হোলসিম বাংলাদেশের সাথে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন সিস্টেমের গ্যাস বিক্রয় চুক্তি অনুষ্ঠানে কথা বলছিলেন ফাউজুল কবির খান। This is not resolved because we cannot what you call subsidize any operation. এ সময় নবায়নযোগ্য জ্বালানিতে ইউরোপের দেশগুলোর আরও বিনিয়োগের কথা বলেন ইইউ মিশন প্রধান। লাফার্জের সাথে করা এই চুক্তিতে এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারিত দামে গ্যাস বিক্রি করছে সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। চীনের সাথে বিএনপির অভূতপূর্ব সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফরের দ্বিতীয় দিনে পিপলস গ্রেট হলে চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান ওয়েডং এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সাথে বিএনপির প্রতিনিধি দলের পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএনপির মহাসচিব কথা বলেন যে চীন বাংলাদেশের ডেভেলপমেন্টকে গুরুত্ব দেবে। একই সঙ্গে তারা জানায় এই ডেভেলপমেন্টের সাথে জনগণকেই যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয় বলেও জানান তিনি। একটা চীন অভূতপূর্ব সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে বিএনপির সঙ্গে। চাইনিজ সরকারের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি। অন্যান্য ডেভেলপমেন্টের বিষয়গুলো তো তারা গুরুত্ব দেবেই, তবে তাদের যেটা একটা বক্তব্য সেটা হচ্ছে যে ডেভেলপমেন্টের সঙ্গে আপনার ওই মানুষের জায়গাটা যেন প্রধান থাকে, অর্থাৎ জনগণকেই যেন সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বিএনপি নেতা ইশরাক হোসেনের অভিযোগ, হামলাকারীরা বিএনপির কেউ নয়। সিটি কর্পোরেশনের কর্মচারী গোলাম কিবরিয়া রুবেলের নেতৃত্বে হামলা চালিয়ে বিএনপির উপর দায় চাপানো হয়েছে। আন্দোলনের কারণে দীর্ঘ প্রায় 1 মাস ধরে বন্ধ থাকার পর মাত্র দুদিন আগেই চালু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা এবং প্রশাসনিক কার্যক্রম। এর মধ্যেই মঙ্গলবার সকাল 11:30টার দিকে কর্পোরেশনের কর্মচারীদের দুপক্ষের মধ্যে এমন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় অন্তত 8 থেকে 10 জন, যার মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। জানা গেছে আহতরা সবাই বিএনপি নেতা ইশরাকের সমর্থক। অফিস চলতেছে, জনসেবা হচ্ছিল, কিন্তু কিছু লোক বহিরাগত আইসা, এর মধ্যে কিছু আমাদের সিটি কর্পোরেশনের স্টাফও আছে, যেরকম কিবরিয়া রুবেল আছে, তা এনসিপির মানে আসিফ মাহমুদের লোকই হইব হয়তো, এনসিপির দালাল তারা। ইঞ্জিনিয়ার রুবেলকে আমরা চিনতে পেরেছি পরোক্ষভাবে, আর হাতে অস্ত্র ছিল। আমাদের সেক্রেটারি সাহেবকে বলছে তারা 2 মিনিটের মধ্যে চলে যায়। বিকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে আসেন ইশরাক হোসেন। তার অভিযোগ, হামলাকারীরা বিএনপির কেউ নয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তা গোলাম কিবরিয়া রুবেলের নেতৃত্বে এই হামলা চালিয়ে বিএনপির উপর দায় চাপানো হয়েছে। তারা আমার নামে স্লোগান দিয়ে বা বিএনপির নামে স্লোগান দিয়ে যখন হামলা করে, তখন জনগণের মাঝে এটি দেখানোর চেষ্টা করে যে এটি বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষ। দ্বিতীয়ত, একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পুরো দায়টাই আমাদের এই আন্দোলনকারী এবং বিএনপির যারা আমরা রাজনীতি করি তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। হামলাকারী এই রুবেলের সাথে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতার অভিযোগ করেন ইশরাক হোসেন। গোলাম কিবরিয়া রুবেল, সে বর্তমানে যিনি আপনি বললেন যে স্থানীয় সরকার উপদেষ্টা, তার সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরার তার যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তার গাড়িতে করেও সে ঘোরাফেরা করত বলে আমরা জানতে পেরেছি। অতএব এখানে একটা যোগসূত্র অবশ্যই খুঁজে পাওয়ার বিষয় রয়েছে বলে আমি মনে করি। এর আগে গত 18 মে থেকে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের দাবিতে আন্দোলন করে আসছিল তার সমর্থকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ,
ঢাকা। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গুগল পে। অনলাইনে মানি প্ল্যাটফর্মে গুগল মাস্টারকার্ড এবং ভিসা কার্ডের সহযোগিতায় সিটি ব্যাংকে ডিজিটাল লেনদেন সেবা চালু করলো। সকালে রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, গুগল পে ক্যাশলেস সোসাইটি গঠন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনলাইন বা স্টোর পেমেন্ট কিংবা টাকা পাঠানোর জন্য নিরাপদ প্ল্যাটফর্ম, ডিজিটাল লেনদেনে বিশ্বব্যাপী জনপ্রিয় গুগল ওয়ালেট। বাংলাদেশে অবশেষে শুরু হলো এর আনুষ্ঠানিক যাত্রা। গুগল মাস্টারকার্ড ও ভিসা কার্ডের সহযোগিতায় এই সেবা চালু করেছে বেসরকারি সিটি ব্যাংক। ব্যাংকটির গ্রাহকরা মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। দেশে বিদেশে এনএফসি লেনদেন করতে সক্ষম এমন পস টার্মিনালে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে লেনদেন করা যাবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, এই উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গুগল পেকে আমরা ওয়েলকাম করছি বাংলাদেশে। এ গ্রেট জব for our financial literacy, financial inclusion and the future of our bank clients. দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের বিচরণ ক্ষেত্র, বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে, এটা এই ধারণাটা ভুল। এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে টেকনোলজি, ম্যানেজমেন্ট, ইনফ্লো অফ রিসোর্সেস, অ্যান্ড উই ক্যান লার্ন ফ্রম দ্যাট। গভর্নর বলেন, IMF বললেও ডলারের বিনিময় হার খোলা বাজারে ছাড়া হয়নি। আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করেই বাজার ভিত্তিক করা হয়েছে বিনিময় মূল্য। কারণ ছাড়া টাকার মান অবমূল্যায়িত হবে না বলেও জানান তিনি। দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না, আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশে ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে, আমাদের বাজারে, নট আউটসাইড মার্কেট। আমরা যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করি, সুযোগ দেবে। কাজে আমাদেরকে সুশৃঙ্খলভাবে আমাদের অর্থনীতিকে আমাদেরভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে দিতে হবে। গভর্নর বলেন, এরই মধ্যে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে খেলাপি ঋণ। মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার কথাও বলেন তিনি। আমি চাচ্ছি এটাকে 5% নিচে কমিয়ে আনতে। অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।